আলসার বলতে আমরা বুঝি ঘা বা ক্ষত। এই ঘা বা ক্ষত যখন আমাদের খাদ্যনালীর নিচের অংশ, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রের প্রথমাংশ যেমন ডিউডেনামে যদি হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা পেপটিক আলসার বলে থাকি। পেপটিক আলসার আসলে কেন হয়? হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটি অর্গানিজম আছে, তার সংক্রমণে সাধারণত পেপটিক আলসার হয়ে থাকে। কোনো লক্ষণ কি আছে? পেট ফেঁপে থাকা, ক্ষুধামন্দা, বুক জ্বালা পোড়া। পেপটিক আলসার কি চিকিৎসা পুরোপুরি নিরাময়যোগ্য? পেপটিক আলসার পুরোপুরি নিরাময়যোগ্য। তো গ্যাসের ওষুধ দীর্ঘদিন খেলে কি ধরনের সমস্যা হতে পারে? হাড় ক্ষয় হয়ে যাওয়া, স্মৃতিশক্তি লোপ পাওয়া, তারপর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া হওয়া। দর্শক, জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিফ আজম। আজ আমরা কথা বলবো পেপটিক আলসার নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার এফ.কে চৌধুরী চঞ্চল, সহকারী অধ্যাপক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে পেপটিক আলসার নিয়ে কথা বলবো। আপনি আমাদের রোগটা সম্পর্কে একটু বলবেন। আসলে আলসার বলতে আমরা বুঝি ঘা বা ক্ষত। আমাদের শরীরে যে কোনো জায়গাতেই এই ঘা বা ক্ষত হতে পারে, সেটাকে আমরা আলসার বলে থাকি। এই ঘা বা ক্ষত যখন আমাদের খাদ্যনালীর নিচের অংশ, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রের প্রথমাংশ যেমন ডিউডেনামে যদি হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা পেপটিক আলসার বলে থাকি। আচ্ছা, পেপটিক আলসারের কি কোনো ধরন আছে? হ্যাঁ, পেপটিক আলসার বলতে মূলত আমরা দুটো আলসারকেই বুঝি। প্রথমটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, আর দ্বিতীয় সেটা হচ্ছে ডিউডেনাল আলসার। গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাল আলসার এই দুটিকে একত্রে আমরা পেপটিক আলসার বলে থাকি। পেপটিক আলসার আসলে কেন হয়, এর পিছনে কারণটা কি? হ্যাঁ, নিশ্চয়ই কারণ আছে পেপটিক আলসার কেন হয়। অনেক পূর্বে ধারণা করা হতো, অথবা আমাদের সাধারণ পাবলিক যা সবাই মনে করতো আসলে খাবার দাবারের সাথে পেপটিক আলসারের একটা সম্পর্ক রয়েছে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে আসলে খাবার দাবারের সাথে, যেমন বেশি মশলাযুক্ত খাবার, স্পাইসি ফুড, এ ধরনের খাবার দাবারের সাথে পেপটিক আলসারের তেমন কোনো সম্পর্ক নেই। পেপটিক আলসারের মূলত প্রধান কারণ হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটি অর্গানিজম আছে, তার সংক্রমণে সাধারণত পেপটিক আলসার হয়ে থাকে। আচ্ছা, তো কিভাবে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ আসলে কিভাবে হয়? এই ব্যাকটেরিয়া সাধারণত হচ্ছে আপনার খাবার দাবার মাধ্যমে ছড়ায়, দূষিত পানির মাধ্যমে ছড়ায়। এবং হেলিকোব্যাক্টার পাইলোরি এরা সাধারণত গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে 70% ক্ষেত্রে দায়ী। আর ডিউডেনাল আলসারের ক্ষেত্রে 90% ক্ষেত্রে হেলিকোব্যাক্টার পাইলোরি দায়ী। এছাড়া অন্যান্য কারণ আছে। হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হচ্ছে মূল কারণ। আর সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে এনএসাইডস, ব্যথানাশক ওষুধ যদি অনেক দিন ধরে খেয়ে থাকে, অথবা যদি অল্প মাত্রা ওষুধ অনেক দিন ধরে খেয়ে থাকে, যেমন হার্টের রোগীরা দেখা গেল যে অনেক দিন ধরে হার্টের সমস্যার জন্য অ্যাসপ্রিন, ক্লোপিডোগ্রেল এই ধরনের ওষুধ খেয়ে থাকে, তাহলে আপনারও আলসার হতে পারে, পেপটিক আলসার হতে পারে। আচ্ছা, তার মানে ওষুধের সঙ্গেও একটা সম্পর্ক আছে, দীর্ঘমেয়াদী যে ওষুধগুলো খাওয়া হয়। ব্যথানাশক ওষুধের সাথে এটা সম্পর্ক আছে। দীর্ঘমেয়াদী খেয়ে থাকে অথবা বেশি পরিমাণে অল্প মেয়াদে খেলেই সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা পেপটিক আলসারের কথা বলছি, কোন লক্ষণ কি আছে যে লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে পেপটিক আলসারে ভুগছে কিনা রোগী? হ্যাঁ, পেপটিক আলসার রোগীরা সাধারণত পেটে ব্যথা, পেটের উপরিভাগে ব্যথা নিয়ে আসে, এটা মূল কমপ্লেন্ট থাকে পেশেন্টের। এছাড়া পেট ফেঁপে থাকা, ক্ষুধামন্দা, বুক জ্বালা পোড়া, এই ধরনের সমস্যা নিয়ে পেপটিক আলসার রোগীরা আমাদের কাছে আসেন। আচ্ছা, আপনাদের কাছে রোগীরা আসার পর রোগ নির্ণয়টা কিভাবে করেন? আসলে আমরা যখন রোগ নির্ণয় করি, যে কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রধান যে টুল সেটা হচ্ছে রোগীর কাছ থেকে সঠিক ইতিহাস নেওয়া। ঠিক আছে, আমরা প্রথমে রোগীর কাছ থেকে ইতিহাস নিই। পেপটিক আলসারের পেশেন্টরা সাধারণত 3টি মেন সিমটমের কথা বলে থাকে। একটা হচ্ছে পেটের উপরিভাগে ব্যথা, 2 নম্বর হচ্ছে খাবারের সাথে সম্পর্ক, এই আলসারে খাবারের সাথে সম্পর্ক আছে, সাধারণত ভরা পেটে খাবার খেলে ব্যথা বেশি হয়। আর নাম্বার 3 হচ্ছে পিরিয়ডিসিটি মিনস হচ্ছে এটা কিছু সময়ের জন্য থাকবে, আবার দেখা যাবে যে কিছু সময়ের জন্য আবার থাকবে না। রিল্যাপস অ্যান্ড রিমিশন বলে আমাদের মেডিকেলের টার্ম। এই 3টা হচ্ছে পেপটিক আলসারের ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিংস, আর রোগীরা বলবে। বাট
ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে এই ধরনের সমস্যা নাও থাকতে পারে। সেক্ষেত্রে রোগীরা পেট ফুলে থাকা, ক্ষুধামন্দা, এছাড়া পেপটিক আলসারের বিভিন্ন যে কমপ্লিকেশনস, কালো পায়খানা, রক্ত বমি, এই ধরনের সমস্যা নিয়েও আসতে পারেন। আচ্ছা, তো রোগ নির্ণয় কি মানে কোন পদ্ধতিতে করা হয়, কি ধরনের টেস্ট করা হয়? পেপটিক আলসার নির্ণয় করার জন্য যেটা মেইন ইনভেস্টিগেশন সেটা হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি। মানে এন্ডোস্কোপি মাথায় আপনার ক্যামেরা লাগানো থাকে, সেটা দিয়ে আমরা পাকস্থলী অথবা ডিউডেনাম, তার মিউকাস মেমব্রেন আমরা দেখতে পাই। সেখানে যদি ঘা বা আলসার থাকে তাহলে আমরা টিস্যু অথবা মাংস নিয়ে সেটা আমরা পরীক্ষা করে হেলিকোব্যাক্টার পাইলোরির উপস্থিতি দেখতে পারি। সেটাকে বলা হয় র্যাপিড ইউরিস টেস্ট, আবার সিওলো টেস্টও আমরা বলে থাকি। সেখানে যদি এটা পাওয়া যায়, পজিটিভ থাকে, তাহলে আমরা রোগীকে অ্যান্টি-এসপাইরেটরি ট্রিটমেন্ট দিয়ে থাকি। আচ্ছা, এন্ডোস্কোপিটা কি জরুরি? রোগীরা তো এন্ডোস্কোপি করতে ভয় পায়। হ্যাঁ, আমরা যখন আমাদের কাছে রোগীরা আসেন, এন্ডোস্কোপির কথা বললেই তারা এই পরীক্ষাটা করতে ভয় পায় এবং তারা বলেন যে আসলে ডাক্তার কাছে আসতে চাইনি, ডাক্তার চেম্বারে গেলেই বলবে যে আপনার এন্ডোস্কোপি করতে হবে। এন্ডোস্কোপি কি ভয়ের? আসলে এন্ডোস্কোপি তো দুইভাবে করা যায়, এটা হচ্ছে আন্ডার সেডেশন আর উইদাউট সেডেশন। তো আন্ডার সেডেশন একটু অস্বস্তিকর, তো ব্যাপারটা অস্বস্তিকরই, যেহেতু একটা টিউব দিয়ে খাদ্যনালী, পাকস্থলী, ডিউডেনাম পরীক্ষা করা হবে, তো তেমন কোনো ভয়ের না এটা। আচ্ছা, তো এন্ডোস্কোপি ছাড়া আলসার নির্ণয় করাটা কঠিন না? যায় না, এটাই জরুরি। যখন কোনো রোগীরা আমাদের কাছে পেপটিক আলসারের সমস্যা নিয়ে আসে, আমরা যদি মনে করি রোগীর পেপটিক আলসার হতে পারে, মানে পেট ব্যথা নিয়ে যদি আসে এবং রোগীর কিছু কিছু অ্যালার্ম ফিচার আছে, মানে সতর্কতামূলক বৈশিষ্ট্য, এগুলি যদি নিয়ে আসে, সেক্ষেত্রে অবশ্যই রোগীকে এন্ডোস্কোপি করতে হবে। সতর্কতামূলক বৈশিষ্ট্যগুলো কোনগুলো? সেটা হচ্ছে যদি কোনো রোগী পেট ব্যথার সাথে, যদি রোগীর বয়স 55 বছর বা তার বেশি, যদি রোগী কালো পায়খানা অথবা রক্ত বমির কথা বলে, যদি পেটে চাকা অনুভূত হয়, যে আনইনটেনশনাল ওয়েট লস, মানে অনিচ্ছাকৃত ওজন কমে যাওয়া, এবং খাবার খেতে গেলে যদি খাবার বেড়ে যায়, অথবা যদি পারসিস্টেন্ট ভমিটিং, অনবরত বমি করতে থাকে, এবং ফ্যামিলিতে যদি কারো পাকস্থলীর ক্যান্সার হিস্ট্রি থাকে অথবা অন্য ক্যান্সার হিস্ট্রি থাকে জিআই ট্র্যাক্টের, সেক্ষেত্রে অবশ্যই আমাদের রোগীকে আপার জিআই এন্ডোস্কোপি করতে হবে। আচ্ছা, এই ধরনের সতর্কতামূলক বৈশিষ্ট্য থাকলে, অ্যালার্ম ফিচার থাকলে অবশ্যই আপার জিআই এন্ডোস্কোপি করে তার মেলিগনেন্সি আছে কিনা, ক্যান্সার আছে কিনা, সেটা এক্সক্লুড করতে হবে। আচ্ছা, তো এন্ডোস্কোপিটা জরুরি এখানে করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যাদের এই অ্যালার্ম ফিচারগুলি আছে তাদের ক্ষেত্রে এটা জরুরি, বাট যাদের কাছে অ্যালার্ম ফিচার নেই, প্লাস যাদের বয়স বিলো 55 ইয়ার্স, 55 বছরের নিচে, আমি যদি মনে করি না তার পেপটিক আলসার হতে পারে, তার পেপটিক আলসার নিয়ে অন্যান্য পরীক্ষা নিরীক্ষাগুলো আছে। আচ্ছা, সেগুলো কি? সেগুলো হচ্ছে যেমন যেটা সচরাচর সহজলভ্য, সবচেয়ে বাংলাদেশ সব জায়গায়, আনাচে কানাচে সব জায়গায় হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যান্টি-এসপাইরেটরি অ্যান্টিবডি। এটা একটা হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট। এটা ব্লাড স্যাম্পল নিয়ে এটা আমরা করে ফেলতে পারি। তারপরে আরও কিছু পদ্ধতি আছে, যেমন 13C ইউরিয়া ব্রেড টেস্ট। আমরা প্রশ্বাসে ইউরিয়ার উপস্থিতি দেখে আমরা এটা নির্ণয় করতে পারি। এটা আরেকটা হচ্ছে ফিকাল অ্যান্টিজেন টেস্ট। মল পরীক্ষার মাধ্যমে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরির উপস্থিতি আপনার পরীক্ষা করতে, নির্ণয় করতে পারি। বাট 13C ইউরিয়া ব্রেড টেস্ট, ফিকাল অ্যান্টিজেন টেস্ট, এই টেস্টগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল না, 2-1টা সেন্টারে হয়তো বা হয়। অনেকেই আছে যে নিজেরাই একটা আল্ট্রাসাউন্ড করে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে, যে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আছে তার শরীরে, এটা জানে আর কি। তো এটা কতটা ঝুঁকির? ওই যে আমি যেটা বললাম যে সহজলভ্য ইনভেস্টিগেশন, অ্যান্টি-এইচ পাইলোরি অ্যান্টিবডি। অ্যান্টি-এইচ পাইলোরি অ্যান্টিবডি হচ্ছে এই পরীক্ষার যেটা ড্রব্যাক হচ্ছে এই পরীক্ষা দিয়ে প্রেজেন্ট ইনফেকশন এবং পাস্ট ইনফেকশন, বর্তমান ইনফেকশন না পূর্বে ইনফেকশন, এটাকে পার্থক্য করা যায় না। এবং এই অ্যান্টি-এইচ পাইলোরি টেস্ট যদি আপনার পজিটিভ থাকে, তাহলে পেশেন্টের পেপটিক আলসার থাকতে পারে, নাও থাকতে পারে। এই জন্য এই অ্যান্টি-এইচ পাইলোরি টেস্ট দিয়ে পরীক্ষা করে এটা যদি পজিটিভ থাকে, তাহলে চিকিৎসা দেওয়া উচিত নয়। আচ্ছা, আর আরেকটা যেটা বললেন সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন। অনেক সময় রোগীরা বলে, স্যার আমরা এন্ডোস্কোপি করব না, আমাদেরকে একটা আল্ট্রাসাউন্ড করে আমাদের রোগ নির্ণয় করে দেন। আসলে দুই ধরনের পরীক্ষা, সম্পূর্ণ ভিন্ন ধর্মী পরীক্ষা।
আলট্রাসোনোগ্রাফি করে আমরা দেখি লিভার, কিডনি অথবা হচ্ছে ইউট্রাস, অন্যান্য অর্গান দেখা হয়, কিন্তু পাকস্থলীতে ঘা আলসার আছে কিনা এটা আলট্রাসাউন্ড করে নির্ণয় করা যায় না। আচ্ছা, কারো যদি পেপটিক আলসার শনাক্ত হয় তারপর তার চিকিৎসাটা কি? হ্যাঁ, পেপটিক আলসারে যদি আমরা আগেই বলেছি, পেপটিক আলসারের মূলত কারণ হচ্ছে মোর দেন 70% ক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার, মোর দেন 90% ক্ষেত্রে ডিউডেনাল আলসার, এইচ প্যাইলোরি ইনফেকশন। তাহলে এন্টি এইচ প্যাইলোরি থেরাপি যদি আমরা দিয়ে থাকি, যদি এন্টি এইচ প্যাইলোরি ইনফেকশনের জন্য হয়ে থাকে, তাহলে সেটা নির্মূল করা সম্ভব এন্টি এইচ প্যাইলোরি থেরাপি দিয়ে। আচ্ছা, আর যদি ব্যথানাশক ওষুধ খেয়ে থাকে, সেটা যদি আমরা মনে করি যে তার পেপটিক আলসারটা ব্যথার ওষুধ খাওয়ার জন্য হয়েছে, সেটা তাহলে ব্যথার ওষুধ বন্ধ করে দিতে হবে। পেপটিক আলসার কি চিকিৎসা পুরোপুরি এই নিরাময়যোগ্য? এটা কি ভালো হয়ে যায় একেবারে রোগীরা? হ্যাঁ, জি, পেপটিক আলসার পুরোপুরি নিরাময়যোগ্য। যদি এইচ প্যাইলোরি ইনফেকশন দিয়ে হয় তাহলে আমরা এন্টি এইচ প্যাইলোরি থেরাপি দিব, পেশেন্ট ভালো হয়ে যাবে। যদি এটা ব্যথানাশক ওষুধের জন্য হয়ে থাকে, ব্যথার ওষুধ আমরা বন্ধ করে দেব। এছাড়া আরও কিছু কিছু ফ্যাক্টর আছে, যেমন স্মোকিং, অ্যালকোহল, এগুলোও আপনার হচ্ছে পেপটিক আলসারের কারণ হতে পারে। আচ্ছা, এগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে পুরোপুরি নির্মূল সম্ভব। কারো যদি পেপটিক আলসার থাকে তাহলে তার আর ওষুধ কি দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয় নাকি, আর জীবনযাপনটা কেমন হবে? পেপটিক আলসারের যেটা বললাম যে আমরা যে ট্রিপল থেরাপি বলে থাকি, এন্টি এইচ প্যাইলোরি ট্রিটমেন্ট যেটা দেই আমরা সেটাকে ট্রিপল থেরাপি বলি। কয়েকটা রেজিম আছে, এটা সাধারণত 14 দিনের জন্য আমরা দিয়ে থাকি। আচ্ছা, এর বেশি প্রয়োজন হয় না। কিন্তু মানুষ তো রোগটা দীর্ঘদিন পুষে রাখে, তখন কি এটা জটিল আকার ধারণ করে চিকিৎসা না? মানুষ যেটা মনে করে সেটা তারা হচ্ছে আসলে পেপটিক আলসার, আর একটা আমাদের মেডিকেল টার্ম আছে নন আলসার ডিসপেপসিয়া। নন আলসার ডিসপেপসিয়া টার্ম শুনে বোঝা যাচ্ছে আলসার না, কিন্তু ডিসপেপসিয়া। পেশেন্ট আলসার নেই, তারপরে পেশেন্ট পেটে ফুলে যাওয়া, পেট অস্বস্তি অনুভব করা, ক্ষুধামন্দা, এগুলিকে মানুষ পেপটিক আলসার মনে করে দীর্ঘদিন যাবত আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকে। কিন্তু দীর্ঘদিন যাবত গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া মোটেই ঠিক নয়। আমি এটাতেই আসছিলাম যে দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়া আমাদের দেশে মানুষের একটা খুব সাধারণ প্রবণতা, এবং আমাদের সর্বোচ্চ বিক্রিত ওষুধ গ্যাসের ওষুধ থাকে। তো গ্যাসের ওষুধ দীর্ঘদিন খেলে কি ধরনের সমস্যা হতে পারে? হ্যাঁ, গ্যাসের ওষুধ দীর্ঘদিন ধরে খেতে আসলে আমরা যে গ্যাস্ট্রিক ওষুধগুলি ব্যবহার করে থাকি, এগুলি মেকানিজম অ্যাকশন হচ্ছে আমাদের যে অ্যাসিড নিঃসরণ হয় পাকস্থলী থেকে, এটা ব্লক করে দেওয়া। আমাদের কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা নিঃসরিত হয় পাকস্থলী থেকে, সেটা খাবার দাবার হজমে অনেক ভূমিকা আছে। তাহলে নাম্বার 1 হচ্ছে খাবার দাবার হজম সহজে হবে না, যেটার জন্য পেশেন্ট খেয়ে থাকে। হয়তো এটা কিছুটা সময়ের জন্য সে ভালো ফিল হবে, বাট দীর্ঘমেয়াদী এটা সমস্যা হবে। আবার অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকার জন্য, হাইড্রোক্লোরিক অ্যাসিড তো অ্যাসিড, সেটার জন্য আপনার বিভিন্ন ধরনের অর্গানিজম, ব্যাকটেরিয়া, এগুলি কিন্তু গ্রো করতে পারে না। যখনই সেই এন্টি এইচ প্যাইলোরি গ্যাস্ট্রিক ওষুধ দীর্ঘদিন ধরে খাবে, তখন অ্যাসিড সাপ্রেস থাকবে, তখন সেই অর্গানিজমগুলি আপনার বেশি হবে। সেক্ষেত্রে পেশেন্ট বিভিন্ন ধরনের পেট ফুলে যাওয়া, পেট ফেঁপে যাওয়া, ডায়রিয়া, এই ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। এছাড়া আপনার বিভিন্ন গবেষণা দেখা গিয়েছে দীর্ঘদিন ধরে যদি কেউ গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে থাকে, তাহলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন হচ্ছে হাড় ক্ষয় হয়ে যাওয়া, স্মৃতিশক্তি লোপ পাওয়া, তারপর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া হওয়া, এছাড়া আরও অন্যান্য সমস্যা হতে পারে। আচ্ছা, আপনারা কোন বয়সীদের মধ্যে এই রোগটা বেশি পান? এটা সাধারণত এলডারলি এজ, বয়স্ক রোগীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। আরেকটা হচ্ছে বয়স ছাড়া, যেটা আমি আগেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে এটা সাধারণত যেহেতু এটা পানি এবং খাবার দাবার মাধ্যমে ছড়ায়, যেখানে ঘন বসতিপূর্ণ এলাকা, স্ল্যাম এরিয়া, অথবা যেখানে স্যানিটেশন ব্যবস্থা দুর্বল, পরিচ্ছন্নতা অভাব আছে, আনহেলদি এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু এটা বেশি হয়। এজন্য কিন্তু ডেভেলপড কান্ট্রিতে কিন্তু পেপটিক আলসার ডিজিজ তেমন নাই, এইচ প্যাইলোরি ইনফেকশন তেমন নাই। বাট আমাদের দেশের মতো ডেভেলপিং কান্ট্রি যেগুলি আছে, বিশেষ করে যেগুলি ঘনবসতিপূর্ণ স্ল্যাম এরিয়া, সেখানে কিন্তু এটা ইনফেকশন হার অনেক বেশি। আচ্ছা, পানির সঙ্গে, বিশুদ্ধ পানির সঙ্গে একটা সম্পর্ক আছে তাহলে? হ্যাঁ, জি আছে। হ্যাঁ, দূষিত পানি, আনহেলদি খাবার, তার সাথে সম্পর্ক আছে। আচ্ছা, এই রোগটা তো প্রতিরোধ করা যায় নাকি? হ্যাঁ, এই রোগটা প্রতিরোধ করা যায় যদি আমরা হচ্ছে হেলদি এনভায়রনমেন্ট মেনটেন করি, পার্সোনাল হাইজিন মেনটেন করি। আমরা যদি দূষিত খাবার, দূষিত পানি না খেয়ে থাকি,
তাহলে এইচ পাইলোরি ইনফেকশন যদি না হয় তাহলে আমরা তো এটা প্রতিরোধ করতে পারবো। যদি এইচ পাইলোরি ইনফেকশনটাই হচ্ছে মূলত মেইন কারণ পেপটিক আলসার ডিজিজের। আচ্ছা, তো পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানি একটা এটা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। আর যদি কারো এই লক্ষণগুলো দেখা যায় আপনি যেগুলো বললেন, তখন দ্রুত চিকিৎসা নিলে একদম সুস্থ হয়ে যেতে পারবে। আচ্ছা, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে? হ্যাঁ, আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ আজকে অনুষ্ঠান থেকে দিতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে আমরা সাধারণত পেপটিক আলসার এবং হচ্ছে নন আলসার ডিসপেপসিয়া দুই ধরনের সমস্যা। আলসার হচ্ছে আলসারের জন্য সমস্যা হচ্ছে, আর যেটা নন আলসার ডিসপেপসিয়া সেটা আলসার হচ্ছে না, এমনিতে আমাদের খাবার দাবারের সমস্যার জন্য, ফাস্টফুড, পোলাও, বিরিয়ানি, আনহেলদি খাবার দাবারের জন্য পেট ফেপে যেতে পারে। সে আলসার আর ডিসপেপসিয়া দুইটা এক জিনিস নয়। আচ্ছা, তো অনেক সময় দেখা গেছে যে আমাদের যারা সাধারণ জনগণ অথবা এডুকেটেড পার্সনও এনটিএস পাইলোরি অ্যান্টিবডি এই পরীক্ষাটা করে যখন পজিটিভ পায়, তখন দেখা গেলো যে ওনারা যে এনটিএস পাইলোরি যে চিকিৎসা আছে ওটা স্ট্রিপে পাওয়া যায় 14 দিনের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির। সেটার কম্বাইনেশন হচ্ছে দুটি অ্যান্টিবায়োটিক একসাথে, সাথে একটা প্রোটন পাম্প ইনহিবিটর, সেটা হতে পারে ওমিপ্রাজল, রেভিপ্রাজল, ইসোমিপ্রাজল, 14 দিন খেয়ে থাকে। এবং দুইটা অ্যান্টিবায়োটিক আপনি একসাথে খায় 14 দিন। আপনি তো নিশ্চয়ই জানেন যে কারণ ছাড়া অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে অ্যান্টিবায়োটিকের যে কার্যক্ষমতা এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং এই অ্যান্টি-এইচ পাইলোরি ট্রিটমেন্টের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। অ্যান্টি-এইচ পাইলোরি ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার ক্লাইথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল এই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করা হয়। বিভিন্ন গবেষণা, আমাদের দেশের গবেষণায় দেখা গিয়েছে যে এটা উইদাউট ইন্ডিকেশন ব্যবহার করার ফলে ক্লাইথ্রোমাইসিন, মেট্রোনিডাজল অনেকাংশে এখন অকার্যকর হয়ে যাচ্ছে, এটা কাজ করছে না। এই জন্য অ্যান্টি-এইচ পাইলোরি আইজিজি এই পরীক্ষা করে যদি পজিটিভ পাওয়া যায়, কোনোভাবেই ট্রিপল থেরাপি অথবা অ্যান্টি-এইচ পাইলোরি চিকিৎসা নেওয়া উচিত নয়। অবশ্যই একজন ভালো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা ভালো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়া উচিত। মানে নিজে ওষুধ খাওয়া ঠিক না, এবং সেটা যে কোনো রোগেই হোক, পেপটিক আলসারেও যাবে না। আচ্ছা, আপনি খাবারের কথা বললেন, একটা কথা আছে যে মশলাযুক্ত খাবার বা তেল মশলা বেশি খেলে আলসার হতে পারে, এটার কি কোনো সম্পর্ক আছে? এটা আসলে আগে মনে করা হতো যে এরকম বেশি মশলাযুক্ত খাবার, স্পাইসি ফুড খেলে আপনার হচ্ছে পেপটিক আলসার ডিজিজ হয়ে থাকে। তবে এটা আসলে যদি কারো পেপটিক আলসার ডিজিজ থাকে সেটাকে অ্যাগ্রাভেট করতে পারে, বাড়াতে পারে। কারণ হচ্ছে দেখা গেল যে স্পাইসি ফুড, মশলাযুক্ত খাবার, এই ধরনের খাবার খেলে সেটা হজমার জন্য বেশি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয় পাকস্থলী থেকে। তার এমনিতে আগে থেকে দেখা গেলো যে তার গ্যাস্ট্রিক আলসার অথবা পেপটিক আলসার আছে, তার সাথে যদি সে এ ধরনের অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকে তাহলে তার ওই আলসারটাকে আরো তীব্রতা বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, এই সম্পর্ক আছে, বাট ইনডিরেক্ট রিলেশন। আচ্ছা, তার মানে কারো যদি পেপটিক আলসার হয়, ভয় না পেয়ে রোগটা সঠিকভাবে নির্ণয় করে চিকিৎসা করলেই সুস্থ হওয়া সম্ভব। জি। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।